বাজেটিং এর আজকে 3 নম্বর ক্লাসটি। প্রথম ক্লাসটি কি ছিল? শুধু সিএফএটি কিভাবে নির্ণয় করতে হয়। দ্বিতীয় ক্লাসটি ছিল অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে সিএফএটি নির্ণয় করে এনপিবি, পিবিপি, এআরআর, আরওআই, আমরা পিআই, প্রফিটেবিলিটি ইন্ডেক্স এগুলি বের করেছি। আর আজকে ক্লাসটি হচ্ছে আমরা সিএফএটি যদি প্রতি বছরের সমান হয়, আগে আমরা প্রশ্নটা লক্ষ্য করি, তারপর আমরা অঙ্ক করছি। খেয়াল করো, দেখো XYZ লিমিটেড এস্টিমেটস, XYZ হিসাব করে দ্যাট যে ইট ক্যান সেভ, এটা সেভ করতে পারে, সঞ্চয় করতে পারে, জমা করতে পারে টাকা 50,000 অপারেটিং কস্ট এ ইয়ার। প্রতি বছর অপারেটিং কস্ট মানে পরিচালন ব্যয়টা কত টাকা সেভ করতে পারে? 50,000 টাকা ইন ক্যাশ। অবশ্যই কথা বলবা, ইন ক্যাশ, নগদে, ফর দ্য নেক্সট 5 ইয়ার্স, পরবর্তী 5 বছর। আচ্ছা, ইফ ইট বাইজ, যদি ইহা ক্রয় করে এ মেশিন, একটা মেশিন এট এ কস্ট অফ টাকা 1,50,000, 1,50,000 টাকা দা মেশিন ক্রয় করে, নো রেসিডুয়াল ভ্যালু ইজ এক্সপেক্টেড, মানে কোনো ভগ্নাবশেষ মূল্য প্রত্যাশা করা হয় না, কোনো ভগ্নাবশেষ মূল্য প্রত্যাশা করা হয় না। রেসিডুয়াল ভ্যালু হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ তুমি একটা সম্পত্তি নির্দিষ্ট সময়ের জন্য ক্রয় করবা, এই নির্দিষ্ট সময় পরে এই সম্পত্তিটা ব্যবহার করার পরে কিছু মূল্য যদি অবশিষ্ট পাওয়া যায় দোকানে গেলে, যেটা আমরা কল্পনা করি এত টাকা পাওয়া যেতে পারে, সেটাই হচ্ছে রেসিডুয়াল ভ্যালু। এটা সিনোনিম হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু, এর সিনোনিম হচ্ছে স্যালভেজ ভ্যালু। তাহলে স্যালভেজ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য। তাহলে কোনো ভগ্নাবশেষ মূল্য প্রত্যাশা করা হচ্ছে না, অর্থাৎ এখানে কোনো ভগ্নাবশেষ মূল্য নেই। দেন এজিউম দ্যাট, মনে করো যে, এজিউম মানে কি? মনে করা। এজিউম দ্যাট, মনে করো যে কর্পোরেট ইনকাম ট্যাক্স ইজ টু বি পেইড 40%, মানে কোম্পানির কর প্রদান করা হয় কত পার্সেন্ট? 40%। অ্যান্ড দ্য ডেজার্ট রেট অফ রিটার্ন, ডেজার্ট মানে কি? প্রত্যাশিত। রেট অফ রিটার্ন মানে কি? আয়ের হার। রেট অফ রিটার্ন আফটার ট্যাক্স ইজ 10%, মানে আমার প্রত্যাশিত আয়ের হার কত পার্সেন্ট? 10%। ফার্দার, পরবর্তীতে, এজিউম দ্যাট, মনে করো যে ডেপ্রিসিয়েশন মানে অবচয় ইজ টু বি চার্জ করা হয় স্ট্রেট লাইন মেথড, SLM যেটা বলছে, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় মানে কি? প্রতি বছর অবচয় সমান হয়। এরপর আমাকে বলছে রিকোয়ারমেন্ট 1-এ ডিটারমাইন দ্য পেব্যাক পিরিয়ড, তোমাকে পেব্যাক পিরিয়ড বের করতে বলছে, বিনিয়োগ ফেরতকাল, আসল টাকা কত সময়ের মধ্যে ফেরত আসবে সেটা বের করো। নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে, নিট বর্তমান বললো। অ্যান্ড প্রফিটেবিলিটি ইন্ডেক্স, মুনাফা অর্জন সূচক তোমাকে বের করতে বলছে। তারপর আরও বলেছে কি, ডাজ দ্য ফার্ম বাইজ দ্য মেশিন বেসড অন দ্য ক্যালকুলেটেড এনপিবি, মানে তুমি যে এনপিবি বের করছো এর উপর ভিত্তি করে ফার্মটা ওই মেশিনটা ক্রয় করবে কিনা, 1,50,000 টাকার মেশিনটা ক্রয় করবে কিনা। আচ্ছা, এখন এখান থেকে আমরা যেটা শিখতে হবে, তুমি প্রতি বছর কত টাকা সেভ করো? 50,000 টাকা। এমন কয় বছর? 5 বছর পর্যন্ত। তাহলে প্রতি বছর যদি 50,000 টাকা সেভ করো, এটা তো তোমার সমান নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের সমান। কোনো বছর যদি 50,000 টাকা, কোনো বছর 49,000, কোনো বছর 48,000, এমনই তো, তাহলে আমরা অসমান নগদ প্রবাহ। তাহলে এখানে নগদ প্রবাহ কয়টা এখানে? 5টা না একটা? 5টা, তবে এক জাতীয়। প্রতি বছর 50,000 টাকা মানে এক জাতীয়, বুঝতে পারছো? তার মানে এই অঙ্কটা আমরা করব যদি সিএফএটি সমান হয়, যদি সিএফএটি সমান হয়। তার মানে এই 50,000 টাকা হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। এই 50,000 টাকা কি? ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ। আর এই যে মেশিনের দাম 1,50,000 টাকা, এটা হচ্ছে কি? NCO, নেট ক্যাশ আউটলে, নেট ক্যাশ আউটলে। আর এখানে আয়ের হার, মানে তোমরা আয় দ্বারা প্রকাশ করতে পারো, আর দ্বারাও প্রকাশ করতে পারো। আমরা এখানে আয় দ্বারা, ছোটো আদের আয় দ্বারা প্রকাশ করবো। কত পার্সেন্ট? 10%, তাই তো? আচ্ছা, এখন আমরা অঙ্কটা করি। আচ্ছা, এই অঙ্কটার মধ্যে প্রথমে কে চেয়েছে? পেব্যাক পিরিয়ড, তারপর এনপিবি, তারপর প্রফিটেবিলিটি ইন্ডেক্স। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যখন এগুলি চাইবো, এনপিবি বের করো, আইআরআর বের করো, পিবি বের করো, তখন আমাকে আগে কি বের করতে হবে? ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সটা বের করতে হবে। যেহেতু এটা ক্যাশ ফ্লো কী দেওয়া আছে? বিফোর ট্যাক্স। এখানে কিন্তু বলে নাই ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স না ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এসব কিছু বলছে? বলে নাই। যেহেতু করের হার দেওয়া আছে, তাহলে বুঝতে হবে এখানে করটা দেওয়া হয় নাই, অর্থাৎ এটা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। এই ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স বিবেচনা করে আমরা অঙ্কটা করব। পরীক্ষা হলে তোমাদের সমস্যা হতে পারে, সাইডে তো সিএফ
বিটি নাকি CFAT কিছুই তো বলা নাই। যদি CFAT হইতো তাহলে বলা থাকতো CFAT বা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এই কথা তো বলে নাই। তাহলে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্সে বলে নাই, তাহলে এখানে কী দেওয়া আছে? ট্যাক্সের হার দেওয়া আছে। তাহলে আমরা ধরে নেব অঙ্কটা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের, সরি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্সের। এখন আমরা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্সে কি কোনো সমাধান করা যায় না, আগে আমাকে কি করতে হবে? ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সটা বের করতে হবে। তাহলে আমরা দেখাচ্ছি, দেখো আমি যেভাবে করছি এইভাবে তোমরা পরীক্ষা হলে করবে। প্রথমে আমরা কি বের করব বলছিলাম বলো তো? আমরা বের করব ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, ক্যালকুলেশন অফ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। বুঝতে পারছো? প্রথমে আমরা কি দিব? ইয়ার। প্রথমে কি দিব? ইয়ার হচ্ছে প্রতি বছর সমান না? প্রতি বছর সমান হলে আমরা এমনি নেব 1 to 5, 1 to 5, 1 থেকে 5 বছর, সবগুলি এক জাতীয় বোঝাচ্ছে এখানে। তারপর পরেরটা হচ্ছে কি? ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্সটা কত? প্রশ্নের মধ্যে আছে না, প্রতি বছর অপারেটিং কস্ট সেভ হয় কত টাকা? 50,000 টাকা। যেটা অপারেটিং কস্ট সেভ হয় এটি হচ্ছে আমার ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। ওকে, এরপর আমরা বের করতে হবে ডেপ্রিসিয়েশন। কি বের করতে হবে? ডেপ্রিসিয়েশন, অবচয়। তো ডেপ্রিসিয়েশন কীভাবে বের করবো বলো তো? ডেপ্রিসিয়েশন মনে আছে কিনা? মানে স্ট্রেট লাইন মেথডে, কর্মরসায়নের পদ্ধতিতে। তাহলে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই আয়ুষ্কাল। কস্ট কত দেখিয়েছিল? 1,50,000 টাকা দেখিয়ে নিয়েছিলে। স্যালভেজ ভ্যালু কি আছে? নো স্যালভেজ ভ্যালু এক্সপেক্টেড বলা আছে না? তাহলে স্যালভেজ ভ্যালু দেয়ার ইজ নো, অর্থাৎ 0। নাম্বার অফ ইয়ার্স কত? 5 ইয়ার্স। কত বছর? 5 বছর। তাহলে কত দাঁড়াচ্ছে? 30,000 টাকা। তাহলে প্রতি বছর অবচয় কত? 30,000 টাকা। আমরা জানি স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন প্রতি বছরের সমান কত? 30,000 টাকা। ওকে, তাহলে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমরা কি পাই? আর্নিংস বিফোর ট্যাক্স, অর্থাৎ এই টাকার উপর কর দেওয়া হবে। তাহলে 50 থেকে 30,000 গেলে কত? 20,000। প্রতি বছর যেহেতু সেম, তাহলে 1 to 5 লিখেছি। বুঝতে পারছো? আলাদা আলাদা করে লিখে নেই, অসমান হলে আলাদা করে লিখতে হতো। এরপর আমরা কি পারিব? ট্যাক্স কত পার্সেন্ট হারে? এট দ্য রেট অফ 40% না? প্রশ্নের মধ্যে দেওয়া আছে 40%। তাহলে 40,000 টাকার 40% আছে 8,000। কত? 8,000। এখন আর্নিংস বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিলে আমরা কি পাই? আর্নিংস আফটার ট্যাক্স। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, আর্নিংস আফটার ট্যাক্সটা কত? 20,000 থেকে 8,000 বাদ দিলে কত? 12,000। তারপর আমাদের কি বেরিয়ে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এটা কেন বের হবে? ইএটির সাথে ডেপ্রিসিয়েশনটা আমরা যোগ করে দেবো, কারণ ডেপ্রিসিয়েশন তো ব্যবসা থেকে টাকা যায় না, টাকাটা ব্যবসার মধ্যে আছে। ট্যাক্স কম দেওয়ার জন্য আমরা ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়েছিলাম। তাই প্রকৃত নগদ দেখানোর জন্য আমরা কি করব? এই ডেপ্রিসিয়েশনটা আবার যোগ করে দেবো। তাহলে 30 আর 12 কত? 42,000। বুঝতে পারছো? অর্থাৎ প্রতি বছরে ক্যাশ ফ্লো যদি আফটার ট্যাক্স সমান হয়, তাহলে আমরা এই একটা ফরম্যাটের মাধ্যমেই সকল অঙ্ক করব। সকল অঙ্ক, যে কোনো বইয়ের অঙ্ক হোক, এইভাবে আমরা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সটা বের করব। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন নেই? আচ্ছা, এরপরে আমাদের কি চেয়েছে প্রশ্নের মধ্যে? আমাদের প্রথম চেয়েছে পেব্যাক পিরিয়ড। রিকোয়ারমেন্ট 1 পে ব্যাক পিরিয়ড মানে বিনিয়োগ ফেরতকাল পদ্ধতি। এই পেব্যাক পিরিয়ড বের করতে হলে আমাদের দেখতে হবে দুটা সূত্র। একটা হচ্ছে প্রতি বছরের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স সমান হলে, আর একটা প্রতি বছরের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অসমান হলে। আমাদের 2 নম্বর ক্লাসটাতে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অসমান হলে, আর এটা হলো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স সমান হলে। ঠিক আছে? তাহলে পেব্যাক পিরিয়ডটা বের করার নিয়ম কি? প্রথমে হলো আমার বিনিয়োগ কত? এনসিও। এটার নাম কি? এনসিও, নেট ক্যাশ আউটলে। এটার নাম কি? নেট ক্যাশ আউটলে। নেট ক্যাশ আউটলে মিনস হচ্ছে ইনভেস্টমেন্ট। নেট ক্যাশ আউটলে মানে কি? ইনভেস্টমেন্ট। আচ্ছা, ইনভেস্টমেন্টকে ভাগ করব কি দিয়া? প্রতি বছর যে টাকাটা আমার আসে, কোন টাকাটা আসে? সিএফএটিটা, প্রতি বছরের সিএফএটিটা। তাহলে এটা আমরা লিখবো অ্যানুয়াল ক্যাশ ফ্লো। অ্যানুয়াল মানে কি? বার্ষিক ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। বুঝতে পারছো? তাহলে আমার এনসিও কত টাকা বিনিয়োগ করেছিলাম প্রশ্নে দেওয়া আছে না? 50,000, তাই তো? আর ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স কত? 42,000। তাহলে কত আসে? এটা তো ইনভেস্টমেন্ট দেখতেছি 1,50,000। ইনভেস্টমেন্ট কত?
1,50,000 আর প্রতি বছর আসবে কত করে 42,000 কত আসে 3.571 নি 3.571 ইয়ার্স অর্থাৎ আমার 1,50,000 টাকা উঠে আসতে সময় লাগে 3.571 বছর ঠিক আছে আচ্ছা এই প্রশ্নের মধ্যে আমরা কিছু কিছু আরও প্রশ্ন ঢুকেই দিই তাহলে তোমাদের সুবিধা হবে ধরো প্রশ্নের মধ্যে সারপ্লাস লাইফ চেয়েছে আমি লিখলাম রিকোয়ারমেন্ট 2 কি চেয়েছে সারপ্লাস লাইফ মানে উদ্বৃত্ত সময় বের করার সূত্রটা কি মনে আছে কিনা টোটাল আয়ুষ্কাল থেকে আমরা বাদ দিব পেব্যাক পিরিয়ডটা তো টোটাল আয়ুষ্কাল কত 5 বছর 5 বছর না আর পেব্যাক পিরিয়ডটা কত 3.571 দ্যাট ইজ কত সময় পরে পাইতেছি আমরা কত সময়ের মধ্যে 1.429 নাকি আচ্ছা এত বছর লক্ষ্য করো আমার আসল টাকা উঠে আসবে কত সময় পরে 3.571 বছর পরে কিন্তু আমি বিনিয়োগ করছি আসল থেকে বেশি না অতিরিক্ত বিনিয়োগ এই বিনিয়োগটা আমার উঠে আসতে কত সময় লাগবে 1.429 বছর এখানে কোনো অবজেকশন তোমাদের নাই এভারেজ রেট অফ রিটার্ন মানে কি গড় মুনাফার হার এটা বের করে নেওয়া হলো এভারেজ ইএটি ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট মানে কি প্রাথমিক বিনিয়োগ যোগ সমাপনী বিনিয়োগ ভাগ 2 ক্লিয়ার আচ্ছা এখানে এভারেজ ইএটি কত কত বেরিয়েছিল 12,000 না 1 থেকে 5 বছর সব মিলে 12,000 না তাহলে এভারেজ ইএটি 12,000 হবে নাকি 12,000 গুণ 5 ভাগ 5 হইব মানে 12,000 গুণ 5 বছরের তাই না তাহলে 5 বছরে কত প্রতি বছর কত একই তো কথা সেটা কি আর করা লাগতেছে তাহলে এভারেজ ইএটিটা কত 12,000 এভারেজ ইএটিতে কত 12,000 বোঝার চেষ্টা করো 12,000 আর এভারেজ ইনভেস্টমেন্টের সূত্রটা কি পড়েছিলাম 50,000 ভাগ 2 হ্যাঁ এনসিও প্লাস এসবি ডিভাইডেড বাই 2 লিখিলাম আমরা সূত্রটা এনসিও প্লাস এসবি ডিভাইডেড বাই 2 ইনটু 100 12,000 এনসিও কত 1,50,000 টাকা বিনিয়োগের সেলভেজ ভ্যালু কত আন্ডা ইন্টু 100 তাহলে এখানে কত যাচ্ছে 12,000 ডিভাইডেড বাই 15,000 নাকি না স্যার 75,000 ও সরি ভাগ 2 তে দেই নেই কত আসে 75,000 তাই তো ইন্টু 100 কত আসে 12,000 কে 75,000 ভাগ করো 16% কত 0.16 দ্যাট ইজ 16% 16% নিতে পারিস গুণ 100 বছর পরে 16% হবে কতটা দূরই হবে বুঝতে পারছো কিনা এখন মনে করো প্রশ্নের মধ্যে চেয়েছে তোমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করার জন্য কি ধরো তোমার চেয়েছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগের উপার্জন হার এটা বের করার নিয়ম কি এভারেজ ইএটি ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট এনসিও নেট ক্যাশ আউটলে ইনটু 100 ওকে আচ্ছা এখন এভারেজ ইএটিটা কত হবে এভারেজ ইএটি আমার ইএটি কত 12,000 অর্থাৎ এটার এভারেজ যদি করি 5 দিয়া গুণ করিয়া আবার 5 দিয়া ভাগ করলে তো এটাই আসবে তো এভারেজ ইএটি বলতে যেটা প্রতি বছরের সমান এটা এভারেজ বের করার দরকার লাগে না তাই না এনসিও কত 1,50,000 ইন্টু 100 কত আসে বলো তো
স্যার হ্যাঁ কইছে ওই 0.8% 10% দিছেন আর কি এটার পরে বাইঙ্গা করছে আচ্ছা এখন এটা বুঝতে পারছো কিনা তাহলে মানে তোমার অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা এআরআর এর নাম কি এআরআর হবে কিসব গড় বিনিয়োগের উপর ভিত্তি করে আর আরওআই হবে কার উপর ভিত্তি করে শুধুমাত্র বিনিয়োগের উপর ভিত্তি করে ক্লিয়ার আচ্ছা এখন যদি চাই নেট প্রেজেন্ট ভ্যালু খুব বেশি ইম্পর্টেন্ট দেখো নেট প্রেজেন্ট ভ্যালু মানে নিট বর্তমান মূল্য অসমানের ক্ষেত্রে এক সূত্র সমানের ক্ষেত্রে আরেক সূত্র তো সমান এ তো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের সমান না সমান হলে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি যে সূত্র আছে এটাই লিখব অর্থাৎ এ বাই আই তারপর 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন হয়েছে প্লাস নাকি মাইনাস মাইনাস এনসিও বিনিয়োগ মাইনাস এনসিও তাহলে এ বলতে কি বোঝায় প্রতি বছর সমান নগদান্ত পাওয়াটা প্রতি বছর সমান নগদান্ত পাওয়া কত 50 সিএফএটি কত 42,000 না তাহলে আমরা এখানে কত লিখবো 42,000 প্রতি বছর সিএফএটি কত 42,000 আই কত প্রত্যাশিত আয়ের হার প্রশ্নপত্রে দেওয়া আছে না 10% 0.10 হয়েছে 1 মাইনাস 1 প্লাস 0.10 টু দি পাওয়ার কত 10 এখন করো তো এনসিও কত 1,50,000 আমার কাছে একটা ক্যালকুলেটর দাও 10 করে n 5 না হ্যাঁ n ও সরি এখানে তো 5 ইয়ার্স 5 বছর না না আমি তাহলে এখানে 42,000 ভাগ 10 কত হবে 0.1 4,20,000 ক্লিয়ার এই জায়গাটা একসাথে করে ফেলি প্রথমে লিখবো আমরা কি কেন 1 মাইনাস 1 ভাগ 1.10 1.10 টু দি পাওয়ার কত না আমি বুঝি না টু দি পাওয়ার 5 না 5 ওকে তারপর কি হইব 0.379078 ওকে মাইনাস 1,50,000 তো এইটা কি গুণ হবে না গুণ 4,20,000 কত আসে 1,59,000 কত 213 টাকা মাইনাস 1,50,000 কত হয় বাদ দিয়ে 1,59,213 থেকে কত হয় 9,000 না 9,213 টাকা $9.21 টাকা বুঝতে পারছো নিট বর্তমান মূল্য ধনাত্মক গেছে না ঋণাত্মক গেছে ধনাত্মক গেছে তো নিট বর্তমান মূল্য ধনাত্মক আসলে তুমি মানে প্রকল্পটাকে হাবোধক বলবা না নাবোধক বলবা হাবোধক বলবা এই প্রকল্পটা গ্রহণ করা হবে ক্লিয়ার এইভাবে আমরা কি করতে পারি এনপিভিও নির্ণয় করতে পারি সমান নগদ অন্তর্ভুক্তের মাধ্যমে ক্লিয়ার